এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিএনপির রাজনীতিতে তোলপাড়, সালাউদ্দিনকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বাবর। কি হবে সালাউদ্দিন আহমেদের? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আরও জানাবো, আমরাও কার্ড এনেছি, লাল কার্ড, নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। তা কি দারুণ নাটকীয়তা! দড়ি এড়িয়ে সোজা দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে ফেরার বিষয়টা কোনো হলিউড থ্রিলারের চেয়েও ভয়ানক। একদিকে বিতর্কিত অতীত আর বেপরোয়া ক্ষমতা, অন্যদিকে ভারতের চোখ রাঙানি আর সেই 10 ট্রাক অস্ত্রের কুখ্যাত ইতিহাস। সব সমীকরণ বাতিল হয়ে নতুন একটা প্রশ্ন উঠে এসেছে। তারেক রহমানের সরকারে লুৎফুজ্জামান বাবর কি সত্যিই ফিরছেন? যদি তিনি আসেন আর হাতে পেয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, দিল্লির সাউথ ব্লকের ঘুম হারিয়ে যাওয়ার জন্য শুধু সময়ের অপেক্ষা। এখন দেশে চলছে আলোচনা। রাজনীতির শ্বাসরুদ্ধকর এমন মাস্টার প্ল্যান উন্মোচিত হচ্ছে, যা শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নড়বড়ে করে দিতে পারে। 2013-তে শেখ হাসিনা এক চরম বিতর্কের মধ্যে 66 সদস্যের নির্বাচনী মন্ত্রিসভা গঠন করেছিলেন। এখন সেই রেকর্ড ভাঙার পথে আছে তারেক রহমান। ঈদ শেষের পর থেকেই বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে, বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা আরও বড় হচ্ছে। সদস্য সংখ্যা 49, অধিকাংশই নতুন মুখ আর প্রশাসন পরিচালনায় তুলনামূলকভাবে কম অভিজ্ঞ। এই অনভিজ্ঞতা বারবার সরকারের দৈনন্দিন কাজকে জটিল করে তোলে। আমলাতন্ত্রের ফাঁক ফোকর আর প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবার তারেক রহমান ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মন্ত্রিসভায় যোগ করছেন বিএনপির সেই সব পুরনো লড়াকু দক্ষ নেতা, যারা রাজপথ আর প্রশাসন দুই জায়গাতেই সমান দৃঢ়। শোনা যাচ্ছে, এই মেগা ক্যাবিনেটে থাকছেন সাবেক ডাকসু ভিপি ও ঢাকা 2 আসনের এমপি আমানুল্লাহ আমান, গাজীপুর 5-এর AKM ফজলুল হক মিলন, ঢাকা 19 থেকে নির্বাচিত ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাহুদ্দিন বাবু, টেকনোক্রাট কটায় ডক্টর আসাদুজ্জামানও থাকতে পারেন। আর পুনর্বিন্যাস হচ্ছে কৃষি, প্রাণী সম্পদ, বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্র, জনপ্রশাসন আর খাদ্য। এগুলোতে মন্ত্রী বদলানোর জোরালো সম্ভাবনা। সম্প্রসারিত মন্ত্রিসভায় শুধু পূর্ণমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও উপমন্ত্রীও থাকবেন। চমকের শেষ নেই, ভিন্ন ধারার প্রতিনিধি হিসেবে একজন দাপুটের নারী সংসদ সদস্যকে যুক্ত করা হচ্ছে। গুঞ্জন আছে তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা। সবচেয়ে আস্থাভাজনদের তালিকায় রয়েছে আন্দালিব রহমান পার্থ, যদিও তার ইমেজ প্রশ্নবিদ্ধ হয়েছে সাম্প্রতিক বিভ্রান্তিকর মন্তব্যের কারণে। দলের নীতি নির্ধারণী পর্যায়েও পরিচিত নাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, বেগম সেলিনা রহমান, এদের নিয়েও আলোচনা হচ্ছে। সব মিলিয়ে মন্ত্রিসভা বড় হচ্ছে আর পুরনো রেকর্ডও ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু সব কিছু ছাপিয়ে সবচেয়ে চমকপ্রদ, সবচেয়ে রহস্যময় আর ভূ রাজনীতির জন্য ভয়ানক নাম লুকিয়ে আছে লুৎফুজ্জামান বাবরের মধ্যে। তার ফেরাটা যদি সত্যি হয়, রাজনীতির মৌলিক সমীকরণটাই বদলে যাবে। কিছু সময়ের মধ্যেই দেশ বিদেশের শক্তিধররা সেটা টের পাবে। এই গল্পটা শুধু গুঞ্জন নয়, আসলে পুরো দেশের রাজনৈতিক অঙ্গনেই এখন এই একটা নাম নিয়ে তুমুল আলোড়ন। অনেক বিশ্লেষক তো বলছেন, দেশের আইন শৃঙ্খলা আর প্রশাসনের উপর শক্ত নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক লুৎফুজ্জামান বাবরকেই ফেরত আনতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদে। ওখানেই লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাটকীয় চমক। কেবল এক নেতার মুক্তি নয়, বরং বাবরের এই প্রত্যাবর্তন যেন অন্ধকার প্রকোষ্ঠ থেকে উঠে আসা এক রহস্যময় অধ্যায়ের নতুন সূচনা। বাবরকে নিয়ে আলোচনার কারণ একটু গভীরে খুঁজতে গেলে জানা যায়, 2001 সালে খালেদা জিয়ার সরকারের সময় যখন তিনি স্বরাষ্ট্র উপমন্ত্রী ছিলেন, তখন দেশের পুলিশ, গোয়েন্দা, পুরো প্রশাসন প্রায় তার কথার উপর নির্ভর করত। তার ইশারাই চলত অনেক কিছু। এখন তারেক বাবরকে আবার ফেরানোর কথা শুনতে শুনতে সবাই ভাবছে, এই নামটা কেন এত গুরুত্বপূর্ণ? কেন দিল্লিতেও এ নিয়ে এত উদ্বেগ? আর এটা বোঝাতে গেলে চলে আসতে হয় সেই বহুল বিতর্কিত 10 ট্রাক অস্ত্র মামলার কথায়। বাবর ভারতের কাছে ছিলেন সবচেয়ে অপ্রিয়, কারণ 2004 সালে চট্টগ্রামের CUFL ঘাটে ধরা পড়া অস্ত্রের চালান সরাসরি তার নামেই যুক্ত। ভারতীয় গোয়েন্দারা দাবি করেছিল, এসব আগ্নেয়াস্ত্র আসলে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জন্য আনা হচ্ছিল। অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার, বিস্ফোরক, যা এক অর্থে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিশাল ঝুঁকি তৈরি করত।
তাদের ভাবনায় আস্ত রাষ্ট্রযন্ত্র হাতের মুঠোয় নিয়ে বাবর ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধের রূপরেখা দাঁড় করিয়েছিলেন। এই কারণে বাবর ভারতের কাছে চিরশত্রুতে পরিণত হন। আজ যখন মামলার জট খুলে আইনি জয় পেয়ে সংসদে ফেরত এসেছেন বাবর, তখনই আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোছানোর আলোচনা। অবশ্য বাবরের ওই বিতর্ক শুধু ভারতের সাথে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, তার পলিটিক্যাল ক্যারিয়ার জুড়ে হইচই মাখানো অধ্যায় রয়েছে। দলীয় অনুগতদের বিসিএস ক্যাডারে নিয়োগ, প্রশাসনের নিজস্ব লোক ঢোকানোর এলান। এমনকি প্রকাশ্যে বলেছিলেন, মেধা যাচাই আর ফলাফলের চেয়ে দলীয় অনুগত্যই বেশি গুরুত্বপূর্ণ। প্রশাসনে প্রতিযোগিতা আর যোগ্যতার নীতিকে একরকম পিছনে রেখে নিজের জবরদস্তি চেয়েছিলেন। সবাই অবাক, একটা সময় সমালোচিত বিতর্কিত বাবরকে ফের একটা বড় দায়িত্ব দিতে চায় কেন বর্তমান সরকার? বিশ্লেষকদের মতে তারেক রহমান আসলে আইন শৃঙ্খলায় কড়া নিয়ন্ত্রণ আনতে আয়রন ফিস্ট নীতি নিতে চাইছেন। নানা জায়গায় সরকার পরিবর্তনের পর যে অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা দেখা যাচ্ছে, সেটা সামাল দিতে বাবরের মতো একজন হেভিওয়েট দরকার। এ কথা অনেকেই বলে। যদি বাবর সত্যিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরেন, তাহলে দেশের রাজনীতিতে এক নতুন, অনেকাংশে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে পারে। দেশের ভিতর সীমাবদ্ধতা আর বাইরের দিক ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েনো সবই সম্ভব। তবে এখনও বাবরের জন্য মূল মিনিস্টার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন খালি নেই, সেটা বিএনপির সালাউদ্দিন আহমেদের দখলে রেখেছেন। বাবর হয়তো উপস্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনো বড় দায়িত্ব পাবেন, এভাবেই বিশ্লেষকরা ভেবেছেন। সময়ই বলে দেবে বিএনপি সত্যি বাবরকে নিয়ে কী সিদ্ধান্ত নেয় আর বাংলাদেশের রাজনীতির ওই রহস্যময় অধ্যায় কোন দিকে মোড় নেয়। অনেস্টলি এরপর কি ঘটে সেটা দেখার জন্য সবাই হাত গুটিয়ে অপেক্ষা করছে। এখানে আসল প্রশ্ন, কে বলছে সত্য আর কে মিথ্যে বলছে? একজন ধর্মীয় শিক্ষক কি সত্যিই এমন অপরাধ করতে পারেন, নাকি এর পেছনে কাব্যিক কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? সত্য জানতে গেলে চমকে যেতে হয়। এই রহস্যের সাথে জড়িয়ে আছে এক রহস্যময় ডাক্তার, মামার বারবার পালানোর চেষ্টা আর ডিএনএ টেস্টের এক ঘোড়া সমীকরণ। সব মিলিয়ে নেত্রকোনার এই ঘটনা এমন যেন সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। কে আসল অপরাধী? সত্য আদৌ সামনে আসবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নেত্রকোনার মদন উপজেলার কথা বলতে হয়। জায়গাটা শান্ত, ছোট, এখানে মানুষের জীবনে খুব বেশি জটিলতা দেখা যায় না। প্রায় 4 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল হজরত ফাতেমাতুজ জোহরা রা কওমি মহিলা মাদ্রাসা। সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ সাগর, স্থানীয়দের কাছে সাগর হিসেবেই পরিচিত। কেউ তাকে ভালো মানুষ বলেন, কেউ ধার্মিক বলতেন। কিন্তু সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।